ধরো কোনো একদিন সকালবেলায় তুমি ঘুম থেকে উঠে ফোনটা জাস্ট হাতে নিলে, তখনই হোয়াটসঅ্যাপ খুলতে গিয়ে দেখলে লগ ইন হচ্ছে না। ইউটিউব খুলে দেখাচ্ছে কালো স্ক্রিন। ইনস্টা ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলে পুরো ফিডটাই ফাঁকা। আর দেখলে গুগলও ঠিকঠাক কাজ করছে না। তুমি ভাবলে এটা শুধু তোমার ফোনের প্রবলেম, কিন্তু না, একটু পরে বুঝলে সবারই সেম প্রবলেম। এটা কোনো যুদ্ধ না, কোনো সৈন্য মারা যায়নি, কোনো বোমা পড়েনি, শুধু একটা ডিসিশন। পুরো একটা দেশ ডিজিটালি অন্ধ হয়ে গেল। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তবেও ঘটতে পারে। আর সেটা কেন ঘটতে পারে সেটাই আমি তোমাদের আজকে বোঝাবো। এর পেছনে 3টা সত্যিকারের সমস্যা আছে, যেগুলো আজও সমাধান হয়নি। আজকের ভিডিওতে আমরা সেই সমস্যাগুলো তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি অমিত। তোমাদের সবাইকে ওয়েলকাম এই চ্যানেল অমিত সেন ডিকোডেডে। আমি এই ধরনের ভিডিও নিয়মিত নিয়ে আসি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলে যাই মেইন টপিকে। প্রথম সমস্যা, ডিপেন্ডেন্সি অর্থাৎ পরনির্ভরতা। তোমাদের একটা প্রশ্ন করি, তোমাদের ফোনে যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, হোয়াটসঅ্যাপ এই অ্যাপসগুলো রয়েছে, এগুলোর মধ্যে কি একটাও ভারতীয় কোম্পানির? উত্তরটা হচ্ছে না। ভারতের আইটি ইন্ডাস্ট্রি এখন $315 বিলিয়ন। আমরা গর্ব করি, তা সঠিকও, কিন্তু একটু ভেতরে গেলে আমরা কি দেখি? সেই পুরো ইন্ডাস্ট্রিটাই চলছে আমেরিকান সফটওয়্যারে, আর হার্ডওয়্যার সেটা আসছে চীন থেকে। তার মানে আমরা একটা বাড়ি বানিয়েছি, কিন্তু চাবিটা অন্যের কাছে। আমরা বলি আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইল ম্যানুফ্যাকচারার, কিন্তু সত্যিটা হলো আমরা শুধুমাত্র অ্যাসেম্বল করি। ফোনের আসল ব্রেন, সেমিকন্ডাক্টর আসে আমেরিকা, জাপান আর চায়না থেকে। তার মানে ফোন বানাচ্ছি আমরা, কিন্তু টেকনোলজি অন্যের। এদিকে চায়নাকে দেখো, নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে, নিজস্ব এআই আছে, নিজস্ব ক্লাউড আছে, তাদের নিজের ডাটা তাদের নিজের কন্ট্রোলে। আমেরিকার সাথে ট্রেড ওয়ার শুরু হওয়ার পর চীন বলল, তোমাদের জিনিসের আমাদের দরকার নেই। আর এটাই হলো তাদের কনফিডেন্স। আর ভারতে দেখো কি হলো, 2025 সালের শেষে প্রায় 12,68,000 গভর্নমেন্ট ইমেল গ্রহ মেলে শিফট করা হয়েছে। তার মানে আগে গভর্নমেন্ট অফিসের ইমেল জিমেল আর মাইক্রোসফটে চলতো। তার মানে সবথেকে গুরুত্বপূর্ণ ডেটাগুলো বিদেশি সার্ভারে ছিল, সেগুলো এখন জোহো মেলে আনা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এটা 2025 সালে কেন, 2014 সালে কেন হলো না? চলে আসি দ্বিতীয় সমস্যায়, রিয়েলিটি অর্থাৎ বাস্তবতা। 2014 সালে মেক ইন ইন্ডিয়া শুরু হয়েছিল। লক্ষ্য ছিল ম্যানুফ্যাকচারিংকে জিডিপির 25% করা। তাহলে 2026-এ সেই সংখ্যা কত? মাত্র 12.5%। এর মানে লক্ষ্য থেকে অনেকটাই পেছনে। এদিকে প্রতি বছর প্রায় 1,20,00,000 মানুষ চাকরি খুঁজতে শুরু করেছে, কিন্তু সেই অনুযায়ী কোনো কাজের সুযোগই বাড়েনি। এদিকে গ্রামে পর্যাপ্ত কাজ নেই, আর সার্ভিস সেক্টর ধীরে ধীরে ভরে যাচ্ছে। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? বেশিরভাগই যাচ্ছে গভর্নমেন্ট জবের দিকে। সরকারি পরীক্ষায় লক্ষ লক্ষ আবেদন পড়ে, কিন্তু সুযোগ খুব কম। হাজার হাজার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার দিয়ে ভর্তি, তারাও চাকরির আবেদন করছে। বাইরে থেকে দেখলে মনে হয় মেক ইন ইন্ডিয়া চলছে, ম্যানুফ্যাকচারিং বাড়ছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা একটু আলাদা। বাড়ছে কম্পিটিশন, তাই সবাই স্টেবল চাকরির পিছনেই ছুটছে। এটাই রিয়েলিটি। এবার তাহলে চলে আসি তৃতীয় সমস্যায়, আমাদের উইকনেস অর্থাৎ দুর্বলতা। যুদ্ধ ছাড়াও একটা দেশকে থামিয়ে রাখা সম্ভব, যদি তার এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, ভারতের কি সেই দুর্বলতা আছে? এর উত্তর হলো আছে। আমেরিকার কাছে তার শেল অয়েল আছে, আমেরিকা তার নিজের তেল তুলতে পারে। রাশিয়ার কাছে আছে ন্যাচারাল গ্যাস, চায়নার কাছে ইম্পর্টেন্ট মিনারেলস আছে। আর আমাদের ভারতের বড় অংশ নির্ভর করে ইম্পোর্টের উপরে। 2025-26 সালে ভারতের ক্রুড অয়েলের নির্ভরতা প্রায় 88.6%। তার থেকে মাত্র 12% আমাদের দেশে তৈরি হয়, আর বাকিটা আসে বাইরের থেকে। এখানে তোমরা হয়তো ভাববে ইভি আসলে বোধহয় সমস্যাটা মিটবে, কিন্তু ইভি মানে লিথিয়াম ব্যাটারি, আর ভারতের প্রায় 84% ব্যাটারি আসে চায়না থেকে। আর এর থেকেই বোঝা যায় আমরা অন্যদের উপর কতটা নির্ভর। ভারতের কোটি কোটি মানুষ ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করে, আর এই অ্যাপগুলো ইউজ করায় তৈরি হচ্ছে বিশাল ডেটা। কিন্তু সেই ডেটাগুলো স্টোর কোথায় হচ্ছে? গুগল, অ্যামাজন, মেটার সার্ভারে, সব আমেরিকান কোম্পানির সার্ভারে। এর মানে ডেটা তৈরি হচ্ছে ভারতে, কিন্তু সেটা স্টোর হচ্ছে আমেরিকার হাতে। আর এটাই ভারতের বড় দুর্বলতার মধ্যে একটা। তাহলে ভারত কি শুধু দুর্বল? উত্তরটা হচ্ছে না। ভারতের কিছু বড় শক্তিও আছে, যেমন ইউপিআই, সম্পূর্ণ ভারতীয়, যেটা আমরা প্রায় রোজ ব্যবহার করি, যেটা 2026 সালে 12টির বেশি দেশে পৌঁছে গেছে। ফ্রান্স, সিঙ্গাপুর, ইউএই, ইসরায়েল, আরো অনেক দেশে ইউপিআই দিয়ে পেমেন্ট হচ্ছে। ডিসেম্বর 2025-এ মাত্র এক মাসে 21.6 বিলিয়ন ট্রানজাকশন। এটা ইতিহাসে একটা বড় রেকর্ড। তেমনি মহাকাশে ইসরো চন্দ্রয়ান 3 চাঁদের দক্ষিণ মেরুতে নামলো, যেখানে আমেরিকা, রাশিয়া, চায়না যেতে পারেনি। মার্স মিশন হয়েছে মাত্র 450 কোটিতে, যেটা হলিউড সিনেমার বাজেটের থেকেও কম। তেমনি নিউক্লিয়ার পাওয়ার, পরমাণু শক্তির ক্ষেত্রে ভারত অনেকটাই স্বনির্ভর। এই মুহূর্তে ভারতে প্রায় 25টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালু আছে, আর আরো কয়েকটি তৈরিও হচ্ছে। আর ভারত নিজের নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিজেই ডিজাইন করছে, এমনকি ইউরেনিয়াম খোঁজার থেকে ফিউল তৈরি, সবকিছুই। আর এই পুরো প্রসেসটাই এই দেশের ভেতরে করা সম্ভব। তাই ভারতের এই শক্তি হঠাৎ করে কেউ বন্ধ করে দিতে পারবে না। এবার আসি ফার্মাসিউটিক্যাল সেক্টরে। প্যান্ডামিকের সময় ভারত প্রায় 95টা দেশে ভ্যাকসিন পাঠিয়েছিল। পৃথিবীর 60% ভ্যাকসিন তৈরি হয় ভারতে। তাহলে ভারত কি পারে না? পারে। সমস্যা হলো আমরা সব জায়গায় সমান চেষ্টা করি না। তাহলে প্রশ্ন,
সামনে কি করা দরকার। প্রথমত নিজের টেকনোলজি নিজেই তৈরি করতে হবে। সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু হয়েছে, এটা ভালো, কিন্তু শুধু চিপ না, নিজস্ব ওএস, নিজস্ব ক্লাউড এগুলো দরকার। দ্বিতীয়ত সঠিক এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে, শুধু সার্টিফিকেট না, ম্যানুফ্যাকচারিং, স্কিল, ইনোভেশন এই সেক্টরগুলোতে কাজ বাড়াতে হবে। তৃতীয়ত এনার্জির দিকেও স্বনির্ভর হতে হবে। সোলার ও উইন্ড এগোচ্ছে ভালো, কিন্তু অয়েলের উপরে ডিপেন্ডেন্স এখনো খুব বেশি। তাড়াতাড়ি লিথিয়াম প্রসেসিং শুরু করতে হবে। আর এই তিনটে দেখে এগোলেই ছবিটা পুরোপুরি বদলে যেতে পারে, কারণ ভারত পারে। ইউপিআই দেখিয়েছে আমরা নিজের সিস্টেম তৈরি করতে পারি, ইসরো দেখিয়েছে কম খরচে বড় লক্ষ্য ছোঁয়া যায়, আর ভ্যাকসিন দেখিয়েছে আমরা লার্জ স্কেল অফ প্রোডাকশন করতে পারি। তার মানে আমাদের ক্ষমতার অভাব নেই, প্রশ্নটা প্রায়োরিটির। তাহলে আমরা কি সত্যি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, নাকি শুধু সুপার পাওয়ার শব্দটা শুনতে ভালো লাগে? এই ভিডিওটা কোনো পক্ষ বা বিপক্ষ নয়, শুধু ডেটা আর বাস্তবতা। এই ভিডিওটা যদি তোমার ইনফরমেটিভ লাগে কমেন্টে তোমার অবশ্যই ওপিনিয়ন জানিও, আর আরও এরকম ভিডিও চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।